এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী, জার্মানি ও আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি, থাকছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। শারীরিক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৬২ নারী শ্রমিক। গত ২ মাসে ফেরত আসলেন ৩০০ জন। এবং পাইলট সংকটে বন্ধ ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। অন্য বিমানে প্রতি ফ্লাইটে খরচা যাচ্ছে ৩ কোটি টাকা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আজ বসছে সপ্তম স্প্যান। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর ১২০০ মিটার। স্প্যানবাহী ক্রেনটি প্রায় ৫ কিলোমিটার দূরের পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। সেজন্য গতকাল সকালের দিকে নদীর মাওয়া প্রান্ত থেকে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের দিকে রওনা দেয় স্প্যানবাহী ক্রেনটি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় ৬ পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের ২৩ তারিখ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। স্প্যান বসানোর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, ইমরাদ, একটু জটিলতা তৈরি হয়েছে বোধহয়, কারণ আমরা অন্যান্যবার যখন স্পেনগুলো উঠানো হয় তখন দেখি যে দিনটিতে স্পেনগুলো উঠানো হয় সেদিনটিতে মূলত তার আগের দিনই যে দুটি নির্ধারিত পিলারের উপর স্প্যানটি বসানো হবে সেই দুটি পিলারের উপর স্প্যানটি ক্রেন দিয়ে অনেকটুকুই সেট করে রাখা হয়। শুধুমাত্র আজকের দিনে আনুষ্ঠানিকভাবে সেটি দুটি পিলারের মধ্যে পুরোপুরি বসানোর বিষয়টি কাজ করে। তবে আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন যে আজকের দিনে কিন্তু আমরা যখন এইখানে এলাম জাজিরা প্রান্তে তখন দেখতে পাচ্ছি যে স্প্যানটি ক্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে, অর্থাৎ যে দুটি পিলারের উপর ৩৫ এবং ৩৬ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর কথা ছিল সে দুটি পিলার থেকে একটু দূরত্বে গিয়ে স্প্যানটি ক্রেনে নামিয়ে রাখা হয়েছে। এটি তোলার জন্য এখন আবারও এটি স্প্যানটি উপরের দিকে তুলতে হবে ক্রেন দিয়ে, তারপর দুটি পিলারের উপর এনে সেট করার পরে তার মানে বেশ একটু লম্বা সময় লাগতে পারে। অন্যান্য দিন যেমন সকাল ৮টার দিকে কাজ শুরু করলে ৯টা, ৯:৩০ কিংবা ১১টার মধ্যে সেটি বসিয়ে ফেলা সম্ভব হয়। আজকে হয়তো সেটি একটু সময় নিয়ে বসানো হবে। এর পিছনে কারণটা কি এখন পর্যন্ত আমরা প্রকল্প সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তবে ধারণা করা হচ্ছে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা ছিল আর কুয়াশার কারণে এখানে আসলে যে নৌযানগুলো চলাচল করছিল তাদের চলাচল করতে অনেকটা ব্যাহত হচ্ছিল। সবকিছু মিলে হয়তো যে স্প্যানবাহী ক্রেনটি রয়েছে সেই ক্রেনটিও ঠিক মতো চলাচল করতে পারছিল না বলে সেটি নামিয়ে রাখা হয়েছে। আরেকটু যদি রোদ উঠে, সূর্যটি যদি আরেকটু মাথার উপর উঠে আসে তখন হয়তো আবারও কাজটি শুরু হবে। তবে আমরা আশা করছি যে আজকের দিনের মধ্যে এটি বসানো সম্ভব হবে। এর আগে আমরা দেখেছিলাম অন্যান্য স্প্যানগুলো বসাতে কোনো জটিলতা তৈরি না হলো দ্বিতীয় স্প্যানটির ক্ষেত্রে কিন্তু যে দিনটিতে দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিল সেই দিনে কিন্তু সেটি বসানো সম্ভব হয়নি, তার পরের দিন বসাতে হয়েছিল। কারণ তখন একেবারে প্রথম স্পেনের সঙ্গে দ্বিতীয় স্পেন কিভাবে জোড়া দিতে হয় সেই অভিজ্ঞতাটি ছিল না এখানকার প্রকৌশলীদের। কিন্তু যেহেতু আপনি জানেন যে এর আগেই 7টি স্পেন বসানো হয়ে গেছে, আজ 8ম স্পেন বসানোর কথা, তাই যে ধরনের প্রাথমিক জটিলতাগুলো থাকে সেগুলো কিন্তু এর মধ্যে কেটে গিয়েছে। প্রকৌশলীরা জানেন কিভাবে একটি স্পেনের সঙ্গে আরেকটি স্পেন জোড়া দিতে হয়, তাই সেই জনিত জটিলতা হয়তো নেই। আজকে হয়তো শুধুমাত্র ঘন কুয়াশার কারণে এই বিষয়টি হতে পারে। তবে যেহেতু সূর্য উঠছে একটু একটু করে কুয়াশা কেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আশা করা যাচ্ছে যে কুয়াশা পুরোপুরি কেটে গেলে আবার স্প্যানবাহী ক্রেনটি নির্ধারিত দুটি পিলারের কাছে নিয়ে আসা হবে এবং সেটি নিয়ে আসার পরে দুটি পিলারের উপর সেট করার এবং আগের স্প্যানটির সঙ্গে জোড়া দেওয়ার মতো পজিশনে নিয়ে যাওয়া হলে সেটি বসিয়ে দেওয়া সম্ভব হবে। আমরা আসলে অপেক্ষা করছি কি কারণে দেরি হচ্ছে সেই বিষয়টি জানার জন্য, এবং সেটি জানলে আপনাদের পরবর্তী ঘন্টা নিউজে জানিয়ে দেওয়া সম্ভব হবে। ইমদাদ ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল, জানাচ্ছিলেন স্প্যান বসানোর খবর। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল 6:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। 6 দিনের সরকারি সফরে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন শেখ হাসিনা। জার্মানি সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধান। এছাড়া পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় 3600 মেগাওয়াট ক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জার্মানির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। আরব আমিরাত সফরে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। আবুধাবিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে নৌ পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত 4টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে গতরাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এতে অর্থনৈতিকভাবে দেশ আরও সমৃদ্ধ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া জনগণের কাছে পৌঁছেছে বলেই 30 ডিসেম্বর নির্বাচনে মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবি সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সবার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে সেখানে বসবাসরত বাঙালি বিভিন্ন কমিউনিটির নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, আরব আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদে প্রথম এই দ্বিপাক্ষিক সফর সফল হয়েছে বলে জানান। সরকার গঠন করার পর এটাই আমার প্রথম রাষ্ট্রীয় সফর, দ্বিপাক্ষিক সফর। কাজে প্রথমে দ্বিপাক্ষিক সফর আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে বিনিয়োগ যায়, আবার তার জন্য যথেষ্ট আলোচনা করে খুব ভালো সাড়া পেয়েছি। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রশিক্ষণ সহ বিশেষ সুবিধা তৈরি করে দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আরব আমিরাতের কারাগারে থাকা 700 বাংলাদেশিকে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এই সময় তিনি বিদেশের নিয়মকানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 700 মতো বাঙালি কারাগারে সাজাপ্রাপ্ত আছে, তো আমরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করছি। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ছিল 30 ডিসেম্বর নির্বাচন, যেখানে তরুণ ও নারীরা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবারে যে নির্বাচন আপনারা দেখেছেন, এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এর কারণটা আর কিছুই না, আমরা যে ক্ষমতায় ছিলাম, দেশের যে উন্নতি করেছি, সেই উন্নয়নের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা কিন্তু সমগ্র বাংলাদেশটা ঘিরে। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ 2 ব্যবসায়ী লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী ও এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি। তারা বাংলাদেশের স্বাস্থ্য, পর্যটন, রিটেল চেইন শপ সহ বিভিন্ন খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বড় অঙ্কের বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনায় সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে আগামী মাসে। সফরে সার কারখানা, বিমান চলাচল, পেট্রোকেমিক্যাল সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, উপযুক্ত পরিবেশ থাকায় সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হচ্ছে। হরিপদ সাহার রিপোর্ট। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে পরিচিত। এর বাইরে জ্বালানি তেল আমদানি ও দেশের আর্থিক খাতে বিনিয়োগ দুদেশের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গিয়ে সেদেশের সরকার ও ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার আহ্বান জানান। সফরে কয়েকটি খাতে বিনিয়োগের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী মাসে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী এবং অর্থনীতি ও উন্নয়ন মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।
সফরকারীদের সামনে বিদ্যুৎ, জ্বালানি, সিমেন্ট, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, পুঁজিবাজার সহ ৩৫টির মতো সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু ওখানে আপনার র মেটেরিয়ালটা অ্যাভেলেবল গ্যাস, সেই জন্য সৌদি আরবে বাংলাদেশের জন্য একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি হতে পারে। ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব এবং যারা কনসার্ন পার্টি আছে তাদেরকে নিয়ে আপনার মূলত যৌথ উদ্যোগে পেট্রোকেমিক্যালের একটি প্রস্তাবনা ওদের আছে এবং ধারণাটা এরকম যে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এটা বিশ্ববাজারকে অ্যাড্রেস করতে পারবে। সো এই ধরনের নিয়ে আরামকোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। এছাড়া সিভিল এভিয়েশনের ক্ষেত্রে প্রকল্প নেওয়া হতে পারে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই সাথে গেল কয়েক বছরের রাজনৈতিক স্থিতিশীলতাও এদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সৌদি আরবের যে এখন যে ইনভেস্টমেন্টের যে কথাটা চলছে, এটা আসলে বহু কিছু ঘটনার আসলে একটা ফলাফল। সেটা হলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমে সৌদি ব্যবসায়ীদের আগ্রহ বিভিন্ন দেশে বিনিয়োগ করার, এটা কিন্তু ম্যাটার করে। পাশাপাশি আমাদের এখানে বিনিয়োগের একটা পরিবেশে বন্দর, আমি উন্নয়নের কথা বলছি, রাস্তাঘাট উন্নয়নের কথা বলছি, আমার মেট্রো রেল, সব মিলিয়ে অবকাঠামো এবং অন্য বিষয়গুলো সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ব্যুরোক্রেসি এইখানে একটা বিনিয়োগের যে উত্থান সেটা তারা করতে চায়। বাংলাদেশের সৌদি বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে বলে জানিয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা। সকাল 10:30টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়াবেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত রোববার আওয়ামী লীগের 43 জন, জাতীয় পার্টির 4 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন এবং স্বতন্ত্র 1 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একাদশ সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিএনপির একটি সংরক্ষিত আসন পাওয়ার সুযোগ ছিল, কিন্তু গত 30 ডিসেম্বরের নির্বাচনে দলটির জয়ী প্রার্থীরা শপথ না নেয়ায় সেটি স্থগিত করা হয়। বাকি 49 আসনের একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। ইমদাদ, আপনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21-এর প্রথম প্রহরে রাত 12:01 প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমাদের স্মৃতির এই মিনারটি এবং এই মিনার প্রাঙ্গণে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ফুলের শ্রদ্ধা যে জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তারই মহড়া একটু আগে সম্পন্ন করেছে এখানে আইন শৃঙ্খলা দায়িত্বে যারা রয়েছেন তারা। এবং এখানে নিরাপত্তা পরিস্থিতি একটু জানিয়ে রাখি আপনাকে, গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি এখানে এসেছিলেন, পরিদর্শন করেছিলেন এবং বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক তিনিও পরিদর্শন করেছিলেন। তারা জানিয়েছেন পুরো ঢাকা শহরে যে স্মৃতির মিনার রক্ষীর দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে 6000 নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করবেন। আমাদের নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। আপনি জানেন আমাদের রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার বের হওয়া যাবে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যে আর্চওয়ে পার হয়ে আসলে ঢুকতে হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ইমদাদ, আপনি জানেন আমাদের রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার এই দিনটি, গৌরবের দিনটি আসলে এখন আর শুধু আমাদের নেই, এটি এখন আসলে পুরো বিশ্বের হয়ে গেছে। 1999 সালের পর থেকেই কিন্তু এই আমাদের দিবস চলবে। আরো যত মাতৃভাষা রয়েছে সব মাতৃভাষার সম্মান প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারি প্রেরণা জুগিয়ে যাচ্ছে, যে প্রেরণা চলবে আরো যুগ থেকে যুগান্তর। ইমদাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ। বহুবিধ আগ্রাসনে সারা বিশ্বে অস্তিত্ব সংকটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের ভাষা সংস্কৃতি রক্ষায় 2019 সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। কিন্তু ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী সালাম বরকত রফিক শফিকের দেশে নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে কেমন আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা? তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
গর্বিত যে আমাদের দেশ কিছু দিতে পারে তো কি হয়েছে, আমরা তো থাকতে পারি, সবার সাথে ভালোভাবে মিশতে পারি, সবার সাথে ভালো কথা বলতে পারি। মূল ধারার সঙ্গে মিশে যেতে যেতে নিজের ভাষা সংস্কৃতিকে পরিবারের ছোট্ট পরিমণ্ডলে হলেও পুষে রাখার সূক্ষ্ম বাসনা সাঁওতাল পল্লীর কিশোরী কাজরি হামরমের। প্রধান নৃগোষ্ঠীর ভাষার পাঠ্য বই প্রণয়ন করে দেয়া হয়েছে তাদের শিক্ষার্থীদের হাতে, কিন্তু সেসব ভাষায় পাঠদানে নিযুক্ত হয়নি কোনো শিক্ষক। চাকরি নিতে গিয়ে দেখি যে আমাদের ছোট মনে মনে করা হয় যে তোমরা আদিবাসী, তোমরা এটা খাও ওটা খাও। ওই সাঁওতালি ভাষা দিয়ে হাট বাজার করি, এখন তো সে চলবে না, ভাষাটাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 5 দশক আগেও 37টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 60,000-এর বেশি পরিবারের বসবাস ছিল বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলে। নানা সংকটে আগ্রাসনে ক্রমেই বিলুপ্ত হচ্ছে নৃগোষ্ঠীর সম্প্রদায়গুলো। এখন এই অঞ্চলে সংখ্যা নেমে এসেছে 20,000-এর নিচে। বিলুপ্ত হয়েছে 8টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিসত্তার ভাষাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে পরিচর্যাটা অপর্যাপ্ত বলছে এই কারণে তাদের যেই বই পুস্তক দেওয়া হয়েছে তাদের পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক নেই। বাঙালির 21শে এখন বিশ্বজনীন, তাই সকল বিপন্ন মাতৃভাষা রক্ষার দায় অনেকটা বাঙালিরও, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাঙালির 21শে যখন বিশ্বজনীন পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, তখন পৃথিবীর সকল বিপন্ন মাতৃভাষা রক্ষার দায় অনেকটা বাঙালির। আর এই দেশে বসবাসকারী সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি রক্ষা রাষ্ট্রের অনিবার্য কর্তব্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। গতকাল স্থগিত করা বসিলার তুরাগ নদী ভরাট করে গড়ে তোলা আমিন মোমিন হাউজিংয়ে আজ উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, আপনি জানেন যে বিএডব্লিউটি এর ৪র্থ দফার যে অভিযান শুরু হয়েছে সেটির আজ ৩য় দিন। তো এখানে মূলত আমরা গতকাল যে খবরটি জানিয়েছিলাম যে এই তুরাগ পারে একটি অবৈধ হাউজিং প্রকল্প আমিন মোমিন হাউজিং, সেটি গতকাল একটি বিশেষ কারণে অভিযানটি শুরু হয়ে আবার বন্ধ হয়ে গিয়েছিল। তো আজ সকাল থেকে আমরা দেখছি কিন্তু আবারও সেখানে অভিযান শুরু হয়েছে এবং গতকাল এই অভিযান থেকে বিআরএলবিটির যুগ্ম পরিচালক কে আরিফউদ্দিনকে যে সরিয়ে নেওয়া হয়েছিল অভিযান চলাকালে, তা আমরা দেখেছি আজ তিনি আবারও অভিযানে এসে যুক্ত হয়েছেন এবং তার সঙ্গে বিআরএলবিটি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পুরো বিআরএলবিটি এর বন্দরের যিনি প্রধান শফিউল হক, তিনিও কিন্তু এই অভিযানে এসে যুক্ত হয়েছেন এবং মূলত আজকে অভিযানটা তার নেতৃত্বেই হচ্ছে। এবং গতকালকে কিন্তু আরিফউদ্দিনকে এই যে পরিচালক তার নির্দেশনাতেই কিন্তু তিনি এখান থেকে চলে গিয়েছিলেন। তো যাই হোক, আমি একটু আপনাকে দেখাতে চাই এখন যে অভিযানটি আপনি দেখছেন যে আসলে কতটা ভয়াবহভাবে এই যে যারা আমিন মোমিন হাউজিং তারা কতটা ভয়াবহভাবে তুরাগের পুরো একটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। আপনি দেখছেন এই সামনে একদম যত দূর আপনি দেখতে পাচ্ছেন এখন ক্যামেরার চোখে, এই পুরো জায়গাটি কিন্তু তুরাগের একদম প্রধান যে প্রবাহমান নদী এখান থেকেই প্রবাহিত হচ্ছিল। তো সেই পুরো নদীটি কিন্তু বন্ধ করে দিয়ে এই যে চ্যানেলটি সেটি করা হয়েছে। আমি যদি আপনি একটু সেটি দেখানোর চেষ্টা করি বাম দিকে, যদি একটু আমি আপনার সময় পাই, আপনি দেখেন যে এই বাম দিকে এই যে বছিলার মধ্যে যে তুরাগ নদী তার মধ্যে আমিন মোমিন হাউজিং, সেই হাউজিংটি পুরোপুরি ধীরে ধীরে বাম দিকে যদি দেখেন তাহলে আপনি বুঝবেন একদম আমাদের পিছন দিকটা এই যে দেখছেন এখন এটি পুরো কিন্তু তুরাগের নদী। এই নদীর মধ্য থেকে যে এই হাউজিংটি করা হয়েছে তা কিন্তু আপনি নিশ্চিতভাবে এখন বোঝা যাচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু দেখাই, এবং এ পাশে কিন্তু সেই ব্রিজ দেখা যাচ্ছে, বছিলা ব্রিজ। তো সব মিলিয়ে আসলে এই যে আমিন মোমিন হাউজিং, এই হাউজিংটি লম্বায় 2800 ফুট এবং চওড়ায় বলা হয়েছে যে 250 ফুট করে এই পুরো তুরাগ নদীটি একদমই একটা মূল চ্যানেল বন্ধ করে দিয়ে এটি গড়ে তোলা হয়েছে। এবং আসলে সাধারণ মানুষ যে বিষয়টি বলছেন যে এই যে যেসব ছোটোখাটো ভবন উচ্ছেদ করা হচ্ছে তারা বলছেন যে সেগুলো তো উচ্ছেদ করতেই হবে, কিন্তু তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ ধরনের হাউজিং। আপনি জানেন যে পুরো এই কেরানীগঞ্জ, বছিলা, মোহাম্মদপুর, এদিকে এমন অসংখ্য হাউজিং কিন্তু গড়ে উঠেছে এই
বুড়িগঙ্গা এবং তুরাগ নদী দখল করে। আপনি দেখছেন তেমনি এই যে তুরাগের দখল করা হাউজিংটির মধ্যে এমন বিভিন্ন প্লট বিক্রি করা হচ্ছে, যার মধ্যে ইতিমধ্যে স্থাপনাও করা হয়েছিল। তেমনই একটি স্থাপনা আপনি দেখছেন এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। এই ভবনটি মূলত একটা 3তলা ভবন ছিল, তো এখন সেটাকে ইতিমধ্যে উপরের দোতলা তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন, এখন নিচতলা অপসারণ করা হচ্ছে। তো এই যে হাউজিংগুলো আছে, সাধারণ মানুষ বলছেন এই হাউজিংগুলো যদি অপসারণ করে এই তুরাগকে আবারও প্রবাহ ফিরিয়ে দেয়া না যায়, তাহলে কিন্তু টেকসই যে নদী দখল মুক্ত করার উদ্যোগ সেটি কিন্তু কখনোই আসলে বাস্তবায়ন হবে না। এর পাশাপাশি তারা বলছেন শুধু যে উচ্ছেদই নাই, এই যে পুরোপুরি একটি নদীকে দখল করা হলো, পুরোপুরি একটি নদীকে মেরে ফেলা হলো, এর জন্য এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির কথা বলছেন কিন্তু স্থানীয়রা। এবং আমি আপনাকে জানিয়ে দেই, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগেই কিন্তু সুনির্দিষ্টভাবে এই আমিন মমিন হাউজিংটি উচ্ছেদ করবার জন্য হাইকোর্ট থেকে সরাসরি নির্দেশনা ছিল। তো এতদিন ধরেও কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি। তো অনেক দিন পর হলেও এখন বিএডব্লিউটিএ উচ্ছেদটি শুরু করেছে। এখন দেখা যাক গতকালকের মতো কোনো ঝামেলা হয় নাকি ঝামেলা মুক্তভাবে এই হাউজিংটি উচ্ছেদ করতে পারে। তো মোটামুটি আমার কাছে উচ্ছেদ অভিযানে ছিল সবশেষ খবর। বিএডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 62 নারী শ্রমিক। রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন সময় তারা সৌদি আরবে পাড়ি জমালেও চোখে মুখে এখন হতাশার ছাপ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব পাড়ি জমানো নারী শ্রমিকরা বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন দেশে। মঙ্গলবার রাতেও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন 62 জন নারী, যাদের বেশিরভাগই কয়েক মাস আগে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন, কিন্তু নির্যাতনের মুখে ফিরে আসতে বাধ্য হন নিজ দেশে। 5 মাস থাকার পরে 1 মাসেরও বেতন দেয়নি। পরে বেতনের কথা বললে মারধর করে, খাবার দেয় না, তার থেকে আমি অসুস্থ হয়েছিলাম। পরে লাস্টে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নিয়ে গেছি 1 মাস আমার বেতনটা ভালো দিছে, তারপরে আমার বেতন পুরো কোনো মাসে আমার বেতন পুরো দেয় না। বাসা থেকে ফালাইয়া তো 3 মাস জেল খাটিয়া ও আইজ আল্লাহ আমার বাংলাদেশে মনে করেন গরম পানি ডালে অনেক মেয়েরে ঠিক আছে মারধর করছে, গেটায় না নামাই দিয়ে গেছে। অনেক মেয়েরা নির্যাতন হইতাছে, কারণ আমরা এখানকার মা বোন, ঠিক আছে, যার যার কষ্ট সে বুঝে, অন্য কেউ বুঝে না। সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটিতে নারী শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের ফিরে আসার সংখ্যা ক্রমশই বাড়ছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তদারকির অভাবকেই দায়ী করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। 62 জন নারী কর্মী ফিরে এসছে। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অ্যাবিউজের শিকার হয়েছে। দেখা গেল শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, আমরা দেখেছি অনেকের গায়ে ক্ষতচিহ্ন। নারীদেরকে পাঠালাম, মানে আমরা সংখ্যাটা দেখালাম যে আমরা এত লক্ষ লক্ষ বিদেশে পাঠাইছি, তার চেয়ে ব্যাটা হচ্ছে আমরা কোয়ালিটিটা আমাদের জরুরি। তার আত্মসম্মান যেন নিশ্চিত হয়, তার জন্য সিকিউরিটি নিশ্চিত হয়, এই জায়গাগুলো খুব জরুরি। বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসেব মতে গত বছর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন 2500 নারী কর্মী, আর চলতি বছর গত 2 মাসে ফিরেছেন প্রায় 300 জন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। যশোরে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে শার্শা উপজেলার উলাশী এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুদল মাদক ব্যবসায়ী গোলাগুলি করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা, তবে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। লালমনিরহাটে বাস চাপায় মাহেন্দ্রর 5 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। গতরাতে সদর উপজেলার বড়বাড়িতে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল হিমেল পরিবহনের একটি বাস। কুড়িগ্রাম রংপুর মহাসড়কের আইর খামার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত হন আরও 12 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় 7 জনকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। আহত বাকি 5 জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামের একটি নাইট কোচ হিমেল এন্টারপ্রাইজ নাম, সে ওভারটেক করতে যায়, ঢাকাগামী ছিল এটা।
ও ওভারটেক করতে যেয়ে ওই পাশ থেকে একটি আসে, জেএস গাড়ি আসে আর কি, মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 3 জন মারা যায়। এবং মেডিকেলে নেওয়ার পরে আমাদের এখানে কুড়িগ্রাম হাসপাতালে 2 জন মারা গিয়েছে। তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। এখানে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর, তার মাথা এবং নিচের জতে আঘাতপ্রাপ্ত হয়েছে। পাইলট সংকটে বন্ধ হয়ে গেছে ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। এর মধ্যেই গেল 16 ফেব্রুয়ারি থেকে কমিয়ে ফেলা হয়েছে ডিসেম্বর থেকে চালু হওয়া নতুন 2টি ফ্লাইটও। এমন সিদ্ধান্তে হতাশ লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অন্য বিমান দিয়ে পরিচালনা করা প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে 3 কোটি টাকা। শোয়েব কবিরের রিপোর্ট। অত্যাধুনিক বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে গত বছরের 10 ডিসেম্বর থেকে ঢাকা লন্ডন রুটে সপ্তাহে 6টি ফ্লাইট পরিচালনা করার শিডিউল ঘোষণা করে বিমান। এরপর আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ঢাকঢোল পিটিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল। এতে ব্রিটেন প্রবাসীদের মাঝেও সাড়া পড়ে ব্যাপক। 271 আসনের অত্যাধুনিক ড্রিম লাইনারে চড়ার শখে অনেকেই টিকিট কেনেন হুমড়ি খেয়ে। তবে পাইলটের অভাবে মাত্র 3টি ফ্লাইট পরিচালনা করার পর তা বন্ধ হয়ে যায়। কাউন্টারের মধ্যে অনেক টেকনিক্যাল রিজন থাকে, ক্রুদের সমস্যা থাকে, ক্রু যদি পর্যাপ্ত ক্রু না থাকে সেক্ষেত্রে কিন্তু 787 দিয়ে কন্টিনিউ 6 ডেজ ফ্লাইট অপারেট করা আমাদের জন্য মুশকিল। বোয়িং 787 ড্রিম লাইনার পরিচালনা নিয়ে একই তথ্য বিমান থেকে জানানো হয়েছে লন্ডনের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোকে। ক্রু সার্টিফিকেশনটা আমরা যতটুকু আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন, ক্রু সার্টিফিকেশনটা কাজ চলছে এবং এটার সময়ের প্রয়োজন। তবে বিমানের অন্যতম লাভজনক এই রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে বিমান কর্তৃপক্ষের এই ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী যাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বিমান মারাত্মকভাবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। বিমান যদি তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হয় এবং বাংলাদেশি সহ বিদেশিদের কাছে তাদের গ্রহণযোগ্যতা রাখতে হয়, তাহলে এ ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে আগামীতে ফ্লাইট চালু করা উচিত। ফ্লাইট পরিবর্তনের কারণে 271 আসনের বোয়িং 787 এর 6টি ফ্লাইটের যাত্রী বহন করতে হচ্ছে 419 আসনের বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বন বিভাগের উদাসীনতা আর দখলদারদের কবলে সৌন্দর্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গাছ কেটে বনের মধ্যেই বসতি স্থাপন করছে দখলদাররা। বনের জমিতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর। গাজীপুর সংবাদদাতা মনিরুল আলমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছগাছালি কেটে উজাড় করা হচ্ছে বনভূমি। বনের জমিতে তৈরি হচ্ছে বসতভিটা। গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন ক্রমেই চলে যাচ্ছে দখলদারদের কবলে। স্থানীয়রা জানান, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রভাবশালীরা বনের জমি দখল করে তৈরি করছে বাড়িঘর ও শিল্প কারখানা। নির্বিচারে বনের গাছ কেটে বিক্রি করছে বন খেকোরা। এ ব্যাপারে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ। পাতলা পাতলা কয়েকটা আছে গাছ, তারপরে গাছ ফরেস্টরও তো ক্লিয়ার তো হিট করে, আর হেরাই দিই যারা হের লগে তাই হেরাই গাছ কেটে এই সমস্ত জঙ্গল উজাড় করে লাইছেন, কিছু নাই। বড় বড় ঘাস কেটে সমিলে চিরাই করে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় সেল দিচ্ছে। সমাজের মানুষ বলছে যে আমার ছেলে বিয়ে করামো, ছেলে বিয়ে করানোর জন্য একটা ঘরের প্রয়োজন, এই জন্য আমি একটা ঘর নিছি। বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে শালবনের অস্তিত্ব বিলীন হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের। 93টা শিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে যারা বনের জমি দখল করে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা সুপারিশ করা হয়েছিল, কিন্তু অদ্যাবধি সেটা ধামাচাপা পড়ে আছে। এখনই সময় এই বনকে রক্ষা করার জন্য, না হলে সভ্যতা থাকবে না, প্রকৃতি থাকবে না। তবে বনভূমি রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যথাযথ করে স্থাপন করা যায় না বনাঞ্চলে, এটি বিধিমালা আছে, আইন আছে, তো সেটি আমরা বাস্তবায়ন করেছি সব দিক থেকে, যাতে এই বনাঞ্চলটা বিশেষ করে শালগজের, এটি আমাদের প্রায় ন্যাশনাল সম্পদ, জাতীয় সম্পদ, বিশ্বের সম্পদ, শুধু এটি নষ্ট করতে আমরা দিব না। বন বিভাগের দেয়া তথ্য মতে গাজীপুরের 205টি মৌজায় 52,738 একর জুড়ে শালবনের আয়তন, যার মধ্যে 1000 একরেরও বেশি জমি বেদখল হয়েছে। সময় সংবাদ, গাজীপুর।
অবকাঠামোগত সমস্যা, চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। এতে মানুষ আস্থা হারাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক সংকট থাকায় ভাগাভাগি করে রোগীদের সেবা দেয়া হচ্ছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। 2001 সালে মাদারীপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও আজও অবকাঠামোর কারণে বাড়তি কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। 50 শয্যা তো দূরের কথা, 31 শয্যায় খালি রয়েছে 17টি পদ। এর মধ্যে নেই চক্ষু, সার্জারি ও শিশু বিশেষজ্ঞ। এছাড়া সব ক্ষেত্রে জনবল সংকট তো রয়েছেই। এতে চরম দুর্ভোগের শিকার চিকিৎসা নিতে আসা রোগীরা। এক্সরে রিপোর্ট দিছে, এটা বাইরে করতে পারে না, প্রস্রাব পরীক্ষা করতে দিছে, এটা টাকা দিয়ে করা লাগবে। এখানে যদি রক্ত পরীক্ষা করি, দেখা যাচ্ছে এখানে রক্ত পরীক্ষার রিপোর্টটা আনতে গেলে আমাদের বিল দিয়ে আনা লাগে। বাথরুমের দরজা নেই, বাথরুমে বিচ্ছিরি গন্ধ। হাসপাতাল ভাগের ডাক্তার পাওয়া যায় না, ঠিক মতন রোগীর চিকিৎসা হয় না এই জায়গা। ওষুধ তো সব বাইরের তো কিনে আনি, এই যা কোনো ওষুধ দেয় না। একদিকে রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন, অন্যদিকে অবকাঠামো সমস্যার কারণে রোগীদের বাড়তি চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল অফিসার মাত্র 5 জন দিয়ে আমরা হাসপাতাল মেইনটেইন করছি। 1976 সনে এই বিল্ডিংটা করা হয়েছিল। তারপরে এটা পুরনো হয়ে যাওয়ার পর বারবার রিপেয়ারিং এর পরও দেখা যায় অনেক জায়গায় পলেস্তারা খসে পড়ছে। এই জন্য আমরা অনেক সময় একটু ঝুঁকিতেই কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় ওষুধের সংকট দেখা যায়, তখন আমরা ওষুধ কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইরে থেকে আনতে দিই ওষুধ। আর পরিচ্ছন্নতার ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যে সমস্ত জনবল আছে এটা দিয়ে আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। অবশ্য মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ঘাটতি পূরণ সম্ভব হবে যখন আমাদের নতুন বিসিএসে নতুন ডাক্তার রিক্রুটমেন্ট হবে তাদের মাধ্যমে। তৃতীয় শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর আমাদের ডিজি অফিস, আমাদের মিনিস্ট্রি তাদেরকে নিয়োগ প্রদান করবে। কালকিনি উপজেলার 3.25 লাখ মানুষ চিকিৎসা সেবার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে 2 শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। 6 বছর বয়সী আল হাসর এ বয়সে সমবয়সীদের সঙ্গে হেসে খেলে স্কুলে যাওয়ার কথা তার, কিন্তু তাকে বন্দি থাকতে হচ্ছে বাঁশের তৈরি খাঁচায়। সারাদিন খাঁচার মধ্যেই তার জগৎ, খাওয়া দাওয়া ও খেলাধুলা। এভাবেই গত 1 বছর ধরে বেড়ে উঠছে বগুড়ার সারিয়াকান্দির আল হাসর। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। আল হাসুরের বাবা মা দুজনেই গার্মেন্টস কর্মী। দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদ না হলেও 1.5 বছর ধরে পৃথকভাবে বসবাস করেন ঢাকায়। শিশুটি জানে না তার কি অপরাধ। প্রতিবেশীরা জানান, জন্মের পর মাথাসহ শরীর সবসময় গরম থাকতো। শিশুটি বড় হওয়ার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে। সোলবলের সাথে ঘুরতে মারধর করে এবং সোলবল কাছে এলে বিভিন্নভাবে মারে, নির্যাতন করে। বাচ্চাটা দেখে আমাদের খুব কষ্ট হয়। বাচ্চাটা যদি ভালো চিকিৎসা হয় তাহলে বাচ্চাটা সুস্থ হতে পারে। বাবা মা রেখে যাওয়ার পর শিশুটিকে লালন পালনের দায়িত্ব পড়ে বৃদ্ধা দাদি অজিরন বেওয়ার। ঢাকা ও বগুড়ায় শিশুটির অনেক চিকিৎসা করানোর পরেও চিকিৎসক তার রোগ নির্ণয় করতে পারেননি। সমবয়সী ছেলেদের সাথে খেলতে গেলেও তাদেরকে মারধর করে। ইটের দেয়াল কিংবা বড় গাছ দেখলে মাথা দিয়ে আঘাত করে সেখানে। ফলে খাঁচাবন্দি করে রাখতে হচ্ছে বলে জানান স্বজনরা। সহ্য করে বাইরে মারে ধরিয়া বাপ হচ্ছে গেছে, এখন কোপানো দিয়া কর্ম করে একটা খাই লাগে। চিকিৎসা করতে করতে টাকা পয়সা, আমাদের আর্থিক অবস্থা খুব কম, তাই আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। বিষয়টি জানতে পেরে শিশুটির বিষয় খোঁজ খবর নিয়ে সুচিকিৎসা ব্যবস্থা করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার সারিয়াকান্দিকে অলরেডি বলেছি যে বাচ্চাটাকে দেখে আমাদের উপজেলা যে সমাজসেবা অফিসার আছেন তার চেক আপের ব্যবস্থা করার জন্য এবং তার সমস্যাটা কি এটা উদ্ঘাটন করে তার সুস্থতার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য। 8 বছর আগে বিয়ে হয় সুজন মিয়া এবং ইতি বেগমের। বাবা মার একমাত্র সন্তান আল হাসর। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান। দৃশ্যমান হচ্ছে 1200 মিটার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। জার্মানি ও আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার।
শারীরিক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৬২ নারী শ্রমিক। গত ২ মাসে ফেরত আসলেন ৩০০ জন। এবং পাইলট সংকটে বন্ধ ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। অন্য বিমানে প্রতি ফ্লাইটে খরচা যাচ্ছে ৩ কোটি টাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।